বাসর রাতে নিজের ছেলের বইয়ের দরজায় শাশুড়ি আলিয়া বেগম নক করতে থাকে। যদিও মিয়া রূপালী মাকে ডেকে বলছে, মা এভাবে ভাইয়ার রুমের দরজা নক করো না, ভাবি খারাপ ভাববে না, সে এখন এ বাড়ির বউ, আমি তাকে প্রয়োজন অপ্রয়োজনে ডাকতেই পারি, এটা আমার অধিকার। ভেতর থেকে রানী শাশুড়ি মায়ের সব কথাই শুনতে পায়। এই চৌধুরী বাড়ির বউয়ের মর্যাদা পেয়ে ও এই মুহূর্তে ভীষণ খুশি, কেননা একটু আগেই ও শাহজাদার হাত ধরে এ বাড়িতে এসেছে। শাশুড়ি বরণ করেছেন বটে, তবে মুখটা বেশ গম্ভীর ছিল, কেননা বিয়েটা ওরা নিজেরা করেছে। শাহজাদা রংপুর কামামাইল কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পড়ছে, তবে নামেই পড়াশোনা, আসলে ও রাজনীতি করে বেড়ায়। ওদিকে রানী একই কলেজে ইতিহাসে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করে। বাবা ডিসি অফিসে ক্লাস 3 পোস্টের চাকরি করে। ওরা 2 ভাই 1 বোন। শাহজাদা ওর সাথে প্রেম করতে চেয়েছিল, কিন্তু রানী রাজি হয়নি। ওর এক কথা, বিয়ে করতে হবে। রানীর পরিবার, ওর বাবা একটু আপত্তি করেছিল, কিন্তু ওর মা যখন বলল গরিব ঘরের মেয়ে, যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে, এতে আর আপত্তি করো না। এমনিতেই 3 বেলা খাবার জোটাতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে যৌতুকের টাকা কোথা থেকে জোগাড় হবে। আমজাদ মিয়া আর অমত করেননি, কিন্তু এদিকে আলিয়া বেগম রাজি ছিলেন না, আবার কিছু বলতেও পারছে না, কেননা তার ছেলের যেরকম চারিত্রিক বৈশিষ্ট্য, সেখানে ভালো করে ঘর থেকে মেয়ে আনতে পারবেন বলে মনে হয় না। পোশাক বদলানোর মতো করে তার গার্লফ্রেন্ড বদলায়, তবে নিজেকে এবার কয়েক কথা বলে সান্ত্বনা দেন। সোনার চামচ তার আবার আঁকাবাঁকা। যাই হোক, এলাকায় তাদের বেশ নাম ডাক রয়েছে। কথিক আছে তাদের পূর্বপুরুষ জমিদার ছিল। যাই হোক, শাশুড়ি মায়ের এই কথায় রানী বিগলিত হয়ে দরজা খুলে বলে, মা কিছু বলবেন? আমার ঘরে এসো। রানী সুবোধ বালিকার মতো আলিয়া বেগমের পিছু পিছু সিঁড়ি বেয়ে দোতলার তার ঘরে ঢুকে উনি দরজাটা লাগিয়ে দিয়ে পুরনো আমলের পালঙ্কের ওপর আরাম করে বসেন। রানী সরলভাবে ওনার কাছে গিয়ে খাটের আরেক পাশে বসতে গেলে আলিয়া বেগম ধমক দিয়ে বলেন, এই মেয়ে, তুমি কোন সাহসে আমার পাশে বসছো? আমার অনুমতি নিয়েছো? এই চৌধুরী রানী চার তার সাথে বসে না। হাঁপাতে ঘরের মেয়ে হয়ে চৌধুরী পরিবারের ছেলেকে হাতিয়ে নিয়েছো, তাই বলে বেববসো না। এ বাড়ির মাথা কিনে ফেলেছো। বাবার বাড়ি থেকে নিজের রূপ যৌবন সারা আর কিছু তো সঙ্গে করে আনতে পারোনি। সেটা দিয়ে শাহজাদার মন গোলাতে পারবে, কিন্তু আমার নয়। তাছাড়া শাহজাদার মা এখনও মরে যায়নি। ও যে কারণে তোমাকে ডেকে পাঠালাম, এখনই আবার নিজের অবস্থান পাকা করতে পেট বাঁধিয়ে বসো না। মনে রেখো, তোমার স্বামী কোনো ইনকাম নেই, এবার যেতে পারো। ও আর একটা কথা, এখানে তোমার আর আমার মাঝে যে কথাগুলো হলো তা যেন শাহজাদার কানে না যায়, তাহলে এ বাড়ির দানা পানি তোমার কপালে উঠবে না, কথাটা মনে রেখো। দরজা থেকে বের হতেই মনে হলো কারো সাথে ধাক্কা লাগলো। চোখ তুলে তাকাতেই দেখে মুখে খোসা খোসা কাঁচা দাড়ি, উস্কো খুস্কো চুল। শাহজাদার থেকে বয়সে হয়তো বছর 3 বড় হবে। চোখে চোখ পড়তেই রানীকে দেখে আবেদ বলে, আমি শাহজাদার। কথাটা শেষ করতে পারে না। আলিয়া বেগম নিজের ঘর থেকে বের হয়ে এসে বলে, ও এ বাড়ির দারোয়ান, তুমি ও এখনও নিচে যাওনি কেন? এতক্ষণে নিশ্চয় শাহজাদা তোমায় খোঁজ করছে। আর শোনো, কাল সকালে একবার আমার ঘরে এসো। এখনই চলে যাচ্ছি। লেহেঙ্গাটা একটু তুলে ধরে রানী দ্রুত হেঁটে সিঁড়ি দিয়ে নেমে নিজের ঘরে পৌঁছে যায়। শাহজাদা রানীকে দেখে বলে, এত দেরি হলো কেন? আমু কি বলল? রানী হাঁপাতে হাঁপাতে বলল, দাঁড়াও, আমাকে আগে একটু দম নিতে দাও। আসলে শাহজাদের বাড়িটা বিশাল বড়। ওর ছোট চাচা তার পরিবার সহ এ বাড়িতেই থাকে। রানীর 2 দেবর
দুজনেই ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করে। ওরা ঢাকায় থাকে। ওপরে বেশ কটা ঘর আছে, টানা বারান্দা, মাঝখানে সিঁড়ি। লম্বা বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে নিজের ঘরে আসতে একটু হাঁপিয়ে উঠেছে। জিরিয়ে নিয়ে সত্যিটা গোপন রেখে মুখে হাসির প্রলেপ টেনে বলে, মা আমার বাবা মায়ের কথা জানতে চেয়েছেন। শাহজাদা একটু অবাক হয়ে বলে, মাকে তো আমি তোমাদের বাড়ির কথা সব বলেছি, সেটা তো মা তোমার মুখে শুনেছে, এবার হয়তো আমার মুখ থেকে শুনতে চেয়েছেন। আচ্ছা, এখন ওসব কথা থাক, আজ আমাদের বাসর রাত, আমরা সেদিকে মনোযোগী হই। রানী একটু আগের বলা শাশুড়ি মায়ের কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে, বরং চৌধুরী বাড়ির বউ হতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করে। ছাত্রী হিসাবে রানী কখনো ভালো ছিল না। ওর জীবনের একমাত্র লক্ষণ সংসার করা। সে সুযোগটা পেয়ে আজ সে বেজায় খুশি। তবে এজন্য ওকে একটু বুদ্ধি খাটাতে হয়েছে। শাহজাদার চোখ যখনই ওর ওপর পড়েছে, তখনই মনে মনে ওকে বিয়ে করার সিদ্ধান্ত রানী নিয়ে নেয়। কেননা শাহজাদার প্রেম প্রীতির রেকর্ড খুব একটা ভালো না। প্রতিদিনও গার্লফ্রেন্ড বদলায়, আর শাহজাদাও রানীর টপটা ভালো মতো গিলেছে। শাহজাদার বহু ডরে ধরা দেওয়ার আগে রানী বলে, আমাকে কথা দাও, আজকের পরে তুমি কখনো আর কোনো মেয়ের দিকে তাকাবে না। রানীকে জড়িয়ে ধরার জন্য শাহজাদার তোর সইছে না। সে কারণে রানীর কানের লতিতে হাত দিয়ে বলে, সে কথা দিয়েই তোমাকে বিয়ে করেছি, তাহলে আবার নতুন করে দেওয়ার কি দরকার? তবে ভুলে যেও না, মনে করিয়ে দেওয়ার জন্য শর্তের কথাটা তুললাম। পরদিন খুব সকালে রানী ঘুম থেকে উঠে পড়ে। গোসল সেরে একটা নতুন টাঙ্গাইলের হালকা গোলাপি রঙের সুতির শাড়ি পরে নেয়। শুকনো তোয়ালে দিয়ে চুলগুলো ভালো করে মুছে বারান্দায় তোয়ালেটা মেলে দেয়। তখনই গতকাল শাশুড়ি মায়ের দরজার সামনে দেখা মানুষটার সাথে চোখাচোখি হয়। উনি একবার তাকিয়ে মাথা নিচু করে রানীর সামনে থেকে সরে যায়। রানীর কাছে কেমন যেন অদ্ভুত লাগে। রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা আঁচড়ে নেয়। শাহজাদা তখন ওয়াশরুমে ঢুকেছে। বের হয়ে এসে পিছন দিক থেকে রানীকে জড়িয়ে ধরে বলে, কি নেশা ধরালে আমার দু চোখে, আমার এই অন্তর তোমার মাঝে ডুবে থাকে। রানী শাহজাদার বাহুডোর থেকে নিজেকে সারিয়ে নিয়ে বলে, গোসল করে ফ্রেশ হয়ে নাও, আমি মায়ের কাছে যাচ্ছি। রানী রুম থেকে বের হয়ে দোতলার সিঁড়ি বেয়ে শাশুড়ি মায়ের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। কালকের সব কথাগুলো মনে পড়ে। দরজা নক করতেই ওর চাষি শাশুড়ি দরজা খুলে এক পাশে দাঁড়িয়ে বলে, এসো বৌমা, তোমার শাশুড়ি তোমার অপেক্ষায় আছেন। আসলটা একটু সরে যাওয়াতে গলার কাছে লাল দাগটা আলেয়া বেগমের চোখ এড়ায় না। শেফালির দিকে তাকিয়ে আলেয়া বেগম বলেন, তুমি রান্নাঘরে গিয়ে নাস্তার আয়োজন করো, রানীকে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। শেফালি চলে যেতেই এমনভাবে রানীর দিকে তাকালেন যেন ওর ভেতরটা পর্যন্ত দেখার চেষ্টা করছেন। এরপর দৃষ্টি সরিয়ে নিয়ে বলেন, যত ইচ্ছা স্বামীর আদর খাও, এতে কোনো সমস্যা নেই, তবে শাহজাদার ইনকাম না হওয়া পর্যন্ত পেট বাঁধাতে পারবে না। রান্নাঘরে গিয়ে তোমার চাচি শাশুড়িকে কাজে সাহায্য করো। একই কথা বারবার বলাতে রানীর খুব টেনশন লাগে। মনে মনে ভাবে শাহজাদাকে আজকেই পিল আনতে বলবে। যদি একটু ভুলে কনসিভ করে বসে, তখন এটা নিয়ে আবার কি ঝামেলা হয় কে জানে। এমনিতেই শাশুড়ি মায়ের আচরণ সুবিধার বলে মনে হচ্ছে না, কিন্তু বিয়ের 1 মাস পর হতেই একদিন সকালে ঘুম ভাঙতেই রানীর শরীরটা গুলিয়ে উঠে। দ্রুত বাথরুমে গিয়ে বমি করে দেয়। রানী নিজের অজান্তে চমকে উঠে। কেবল তো বিয়ের 1 মাস পূর্ণ হয়েছে। যতটুকু মনে পড়ে ওই প্রথম দিন সারা রেগুলার পিল খেয়েছে। এরপরও কনসিভ করার কথা না। যাই হোক, এই বিষয়টা চেপে যেতে হবে। রানী মনে মনে সিদ্ধান্ত নেয় আপাতত ও কাউকে জানাবে না। সময় সুযোগ বুঝে শাহজাদাকে জানাবে। তার আগে শাহজাদকে ব্যবসার হাল ধরতে বলবে।
জাহাজ কোম্পানির মোড়ে ওদের রডের বিশাল দোকান রয়েছে। শাশুড়ি মাকে বুঝিয়ে যদি শাহজাদাকে দোকানটায় বসাতে পারে তাহলে রানীর আর কোনো চিন্তা নেই। সেদিন রাতে রানী শাহজাদকে বোঝানোর চেষ্টা করে বলে, তুমি ব্যবসার হাল ধরো, 2 দিন পর তোমার সন্তান হলে তাদের দায় দায়িত্ব তোমাকে নিতে হবে। কিন্তু শাহজাদার ওই এক কথা, ব্যবসা না করলেও এ শাহজাদার সন্তানের ভাতের অভাব হবে না। আমাদের যত সম্পদ আছে 3 পুরুষ বসে খেলেও ফুরাবো না। রানীও রাগ দেখিয়ে বলে, কি কি আছে শুনি? কি নেই আমাদের? পঞ্চগড়ে 2টো চায়ের বাগান, রংপুরে জাহাজ কোম্পানিতে 2টো রদের দোকান, সিলেটে 2টো রিসর্ট রয়েছে, তাছাড়া ঢাকার বসুন্ধরাতে 2টো মোবাইলের দোকান রয়েছে। ও 2টো নবাব আর সুলতান দেখাশোনা করে। তবে আমাদের পরিবারের নিয়ম অনুযায়ী সমস্ত সম্পত্তির মালিক আম্মু। এটা আমার বাপের দাদির ওসিয়ত নামা। এখানে একটা গল্প আছে, তোমাকে আর একদিন বলবো। পরিবারের নিয়ম অনুযায়ী বড় ছেলের বউকে চৌধুরী রানী বলা হয়। সেই হিসাবে আম্মু এই চৌধুরী বাড়ির চৌধুরী রানী, আর এই ওসিয়ত অনুযায়ী তুমি এ বাড়ির পরবর্তী চৌধুরী রানী। তবে কি এই কারণে ওর শাশুড়ি মায়ের ওকে নিয়ে এত সমস্যা? তারপরও শাহজাদাকে রানী বলে, তোমাকেও কিছু করতে হবে। যাক, আমার বসে থাকাটা তোমার যখন ভালো লাগছে না, তাহলে সামনের মাস থেকে দোকানে বসবো। আসলে এখন তোমার কাছে থাকতে আমার ভালো লাগে। রানীর ভালো লাগে, কিন্তু শাশুড়ি মাকে বাগে আনতে গেলে শাহজাদকে অবশ্যই কিছু করতে হবে। তবে শাহজাদার মুখে ওদের সম্পত্তির বিবরণ শুনে রানী অবাক হয়ে মনে মনে বলে, এত কিছু থাকা সত্ত্বেও ওর বাচ্চা নিতে শাশুড়ি মায়ের কেন এত আপত্তি? তবে কি শাহজাদার জন্য তার নিজের পছন্দ করা কেউ ছিল? এছাড়া তো আর কোনো কারণ রানী খুঁজে পায় না। কেননা রানী খুব পরিশ্রম আর সংসারী মেয়ে। সে সকাল থেকে রাত পর্যন্ত পুরো চৌধুরী বাড়ির রানী এক হাতে সামলায়। যেমনি কাজে কর্মে করিতকর্মা, তেমনি রানীর রান্নার হাত বেশ ভালো। তারপরও রানী ওর শাশুড়ি মায়ের ভালোবাসা অর্জন করতে পারে না। অথচ ওনার বকে যাওয়া ছেলে শাহজাদা এখন অনেক ভালো হয়েছে। আগের মতো বাজে আড্ডায় যায় না, বেশিরভাগ সময় ঘরেই থাকে। এদিকে রানীর এ খবর চাপা থাকে না, কেননা বাড়িতে 2জন কাজের সহকারী আছে। একজনের নাম আসমা আর একজনের নাম আকলিমা। 2জনেই শাশুড়ি মায়ের আজ্ঞাবহ। সেদিন ডালে ফোড়ন দেওয়ার সময় রানীর শরীরটা গুলিয়ে ওঠে। আসমার হাতে খুন্তিটা দিয়ে ধরে ওয়াশরুমে গিয়ে বমি করে দেয়। আর যাই কথাই অমনি শাশুড়ি মায়ের কানে এ খবর চলে যায়। সাথে সাথে শাশুড়ি মায়ের ঘরে রানীর তোলবো পড়ে। কখন দেখা করতে হবে আলিয়া বেগম তার বিশ্বস্ত সহচরী আসমা বেগমকে দিয়ে রানীকে জানিয়ে দেয়। শাহজাদা যখন রাতে ঘুমিয়ে পড়বে তখন যেন রানী নিজের ঘর থেকে বের হয়। সে রাতে শাহজাদার ঘুম আসতে রাত 12টার মধ্যে বেজে যায়। এরপর রানী বিছানা থেকে উঠে খুব সাবধানে দরজা খুলে দরজাটা ভিজিয়ে দেয়। ধীর পায়ে নিজের ঘর থেকে বেরিয়ে আসে। পুরো বাড়ি নীরব নিস্তব্ধ। দূরে নাম না পাখির ডানা ঝাপটানোর শব্দ পায়। আসলে রানী নিজেও জানে না সত্যিও কনসিভ করেছে কিনা। 2 দিন আগে পিরিয়ডের তারিখ পার হয়েছে। ওর এরকম মাঝে মাঝে 1 সপ্তাহ পরেও পিরিয়ড হয়। শুধু মাথা ঘোরায় আর বমি বমি ভাব লাগে। খাবার রুচিটাও নেই। দোতলার সিঁড়ি বেয়ে শাশুড়ি মায়ের ঘরের দরজার সামনে যখনই নক করতে যাবে অমনি ভেতর থেকে আলিয়া বেগম বলেন, দরজা খোলা আছে, ভেতরে এসো। রানী ভেতরে প্রবেশ করে। আলিয়া বেগম পুরো ঘর অন্ধকার করে বসে আছে। রানী ভেতরে ঢুকে চারদিকে তাকাতে থাকে। জানালার পাশে ইজি চেয়ারে আলিয়া বেগম বসে আছেন। ওখান থেকে গুরু গম্ভীর গলায় বললেন, তুমি কি কনসিভ করেছো? রানী প্রথমে চমকে উঠে।
এরপর মিনমিনিয়ে গলায় বলে, মা, আপনার কি শরীর খারাপ? ঘর অন্ধকার করে বসে আছেন, নিজেকে খুব চালাক ভাবো তাই না? যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। আমি কি করে জানবো? এর আগে কখনোই তো কনসিভ করিনি। তোমার মাসিকের তারিখ কি পার হয়েছে? একদিন আগের পার হয়েছে, তবে আমার এরকম তারিখ পার হয়ে যাবার পর পিরিয়ড হয়। ঠিক আছে, তুমি যেতে পারো। রানী ঘর থেকে বের হয়ে যাবার সময় আবার সেই মানুষটার মুখোমুখি হয়। মানুষটাকে দেখলে ওর কেমন যেন লাগে। মাথায় ঘোমটাটা ভালো করে টেনে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে নিজের ঘরে চলে আসে। রানী চলে যাওয়ার পর আলিয়া বেগম মনে মনে বলে, দেরি করা যাবে না, কালকেই মধ্যেই ব্যবস্থা নিতে হবে। পরদিন সকালে আলিয়া বেগম রানীকে আবার তলব করে। রানী তখন কিচেনে চা বানাচ্ছিল। শাশুড়ি মায়ের চা আর মুড়ি জলপান সাথে নিয়ে ওনার ঘরে আসে। টেবিলের ওপর খাবারটা রেখে বলে, মা, আপনার চা। আলিয়া বেগম রানীকে বলেন, ভাড়ার ঘরে আনারস আছে, সকালে নাস্তার টেবিলে আনারসের জুস দিবে। এখন তো কার্তিক মাস, সকালে একটু ঠান্ডা পড়ে, জুস কি খাবে সবাই? এখানে কি তোমার মত চলবে নাকি আমার? রানী মাথা নিচু করে বলে, আপনার। ঠিক আছে মা। রানী ঘর থেকে বেরিয়ে যায়। মনে মনে ভাবে, যতই শাশুড়ি মায়ের সাথে সহজ হতে চায় ততই যেন উনি দূরে সরে যান। কিন্তু এটা তো সত্যি, ওর শরীরটা ঠিক লাগছে না। যাই হোক, শাশুড়ি মায়ের কথা মতো সবজি রুটি, সুজির হালুয়া সাথে আনারসের জুস দেওয়া হলো। তবে একটা বিষয়ে রানী খুব অবাক হলো। এবারই নিয়ম অনুযায়ী ও পরে খেতে বসে, মানে সবাইকে খাইয়ে তারপরও খায়। কিন্তু শাশুড়ি মা একসাথে খেতে বললেন। রূপালী মুচকি সে রানীর দিকে তাকিয়ে বলে, ভাবি, তোমার কপাল মনে খুলে গেল। আলিয়া বেগম জাপমোট মেরে বলেন, বড় ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? হঠাৎ শাশুড়িকে পোলটি মারতে দেখে রানী অবাক হলো। ওর চাচাতো ননদ রিমকি সাথে সাথে বলে, বড় মা যখন বসতে বলেছে বসে যাও, আমার পাশে বসো। শাহজাদা আর চাচা হেলাল সরকার আপন মনে খেয়ে চলেছে। এবাড়ির নিয়ম অনুযায়ী অন্দর মহলের কোনো কিছুর সাথে এবাড়ির ছেলেরা কথা বলবে না। চাচি শাশুড়ি শেফালি বেগম একবার নিজের বড় জায়া আর রানীর দিকে তাকিয়ে নিজের মতো খাওয়া শুরু করলেন। রানী চেয়ারটা টেনে বসার সাথে সাথে শাশুড়ি আলিয়া বেগম বলেন, আগে জুসটা খাও। রানী সরল বিশ্বাসে জুসটা এক চুমুকে খেয়ে নিল। আলিয়া বেগম বেশ খুশি মুখ করে বলেন, এভাবে এক চুমুকে খেয়ে নিলে কেন, একটু একটু করে খেতে হয়। দ্রুত নাস্তাটা শেষ করে রানী সবার খাওয়া শেষ হলে আসমা বেগম এতো বাসনগুলো তুলে নিয়ে যায়। খাবার টেবিলে শাহজাদা আলিয়া বেগমকে বলে, আম্মা জান, আমি আজ থেকে দোকানে বসতে চাই। আলিয়া বেগম অবাক হয়ে বলেন, আলহামদুলিল্লাহ, সম্মতি হয়েছে তোমার। শেফালি বেগমের মুখটা একটু ভার হলো, কেননা হেলাল সরকার ওপর রংপুরের দোকানগুলোর দায়িত্ব ছিল। এখন শাহজাদা ওখানে বসলে দায়িত্বের ভাগ হয়ে যাবে। আলিয়া বেগম হেলাল সরকার দিকে তাকিয়ে বলেন, তোমার ভাইপোকে আজ সাথে নিয়ে যাও। হেলাল সরকারের কাছে ভাবি আলিয়া বেগম হচ্ছেন মায়ের মতন। এ বাড়িতে আলিয়া বউ হয়ে আসার 1 বছরের মধ্যেই মায়ের মৃত্যু হয়। সেই থেকে আলিয়া বেগম আর ভাই দুলাল সরকার এই সংসারের দায়িত্ব গ্রহণ করে। দুলাল সরকারও মারা গিয়েছেন 10 বছর আগে। এরপর ব্যবসা বাণিজ্য সংসার সব ভাবি আলিয়া বেগমের তত্ত্বাবধানেই রয়েছে। হেলাল সরকারের বিয়েও আলিয়া বেগম দিয়েছেন, অথচ নিজের ছেলে দুম করে নিজের পছন্দে বিয়ে করে আনে। এতে ভাবি আলিয়া বেগম বেশ কষ্ট পেয়েছেন। হেলাল সরকার তা ভালোই বুঝতে পারেন। আজকে ভাবিকে খুশি হতে দেখে ভাতিজা শাহজাদার দিকে তাকিয়ে বললেন, খুব ভালো কথা,
চল চাচা ভাতিজা বেরিয়ে পড়ি। শাহজাদা চাচার দিকে তাকিয়ে বলে, তুমি গাড়িতে বসো, আমি আসছি। এরপর রানীর দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, একটু ঘরে আসো, কথা আছে। আলিয়া বেগম বিরক্ত হয়ে বলে, বইয়ের আসলে তলে থাকতে হবে না, বরং বউকে কিভাবে পালবে তার ব্যবস্থা করো। শাশুড়ির কথায় রানী ভীষণ আড়ষ্ট হয়, আর চোখে রানী একবার নিজের স্বামীর মুখটার পানে তাকায়। শাহজাদাও মুখ ভার করে ঘর থেকে বেরিয়ে যায়। রানীও দুপুরে রান্নার আয়োজন করতে কিচেনে চলে যায়। চাচি শাশুড়ি শেফালি বেগম তরকারি করছিলেন, আর এক সহকারী আকলিমা বাজার থেকে আড়া মাছগুলো করছিল। আর সেই অদ্ভুত লোকটা, যার নাম মতি, সে রান্নাঘরের দাওয়াত খেতে বসেছে। একবার রানীর দিকে তাকিয়ে নিজের খাবার দিকে নজর দেয়। তার রুটিগুলো বেশ মোটা। আসমা, আকলিমা আর মতির রুটিগুলো মোটা করে বানানো হয়, সাথে গতকালের সবজি আর বড় মগ ভর্তি লাল চা। দূর থেকে তাকিয়ে রানীর মনে হলো তরকারিগুলো ফ্রিজ থেকে বের করে ওনাকে খেতে দেওয়া হয়েছে। রানীর খারাপ লাগছে, কিন্তু করার নেই। তবে এই মানুষটার পরিচয় বের করতে হবে। হঠাৎ রানীর পেটের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, সাথে সাথে প্রচণ্ড ব্যথা হতে থাকে। চাচি শাশুড়ি শেফালি বেগমের দিকে তাকিয়ে রানী বলে, চাচি, আমার পেটটা প্রচণ্ড ব্যথা করছে, আমি একটু ঘরে গেলাম। শেফালি বেগম আগে সন্দেহ করেছিলেন কিছু একটা ঘটছে। যাক, উনি নীরবে ওনার কাজ করতে লাগলেন। তরকারি কাটা শেষ হলে আসমাকে ধুয়ে দিতে বলেন। রানী নিজের ঘরে চলে যায়, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে থাকে। একসময় প্রচণ্ড পেন হয়, তারপর ব্লিডিং শুরু হতে থাকে। রানী বুঝতে পারে না কেন এমন হচ্ছে। পরে মনে হলো ওর শাশুড়ি জুস কিছু মিশিয়ে দেয়নি তো। পরক্ষণে ওর প্রচণ্ড কান্না পেতে থাকে। এরকম অসহ্য পেট ব্যথা ওর আগে কখনোই হয়নি। ও বুঝতে পারে কি ঘটতে চলেছে। ফুলটা না ফোটার আগে অকালে ঝরে যাচ্ছে। অথচ জীবন নিয়ে ওর খুব বেশি চাওয়া ছিল না। ভালো করে একটু সংসার করতে চেয়েছিল। সেটুকুই কি ওর অপরাধ, নাকি গরিব ঘরের মেয়ে হয়ে জন্ম নেওয়াটা অপরাধ? তবে সত্যি যদি ওর ওপর বিনা কারণে অন্যায় হয়ে থাকে, তাহলে ও এর প্রতিশোধ তুলবে। 24 ঘন্টা পর রানীর জ্ঞান ফিরল। প্রচণ্ড ব্যথাটা আর নেই, পেটের অংশটা হালকা লাগছে। ও বুঝতে পারেনি কোথায় আছে। চোখ মেলে তাকাতে শাশুড়ি আলিয়া বেগম হাঁপ ছেড়ে বাঁচলেন। এরপর রানীর দিকে তাকিয়ে বলেন, বাচ্চাটা নিজের ভুলের জন্য হারিয়ে ফেললে। যাক, যা গেছে তা তো আর ফিরে পাওয়া যাবে না। তা এখন কেমন আছো? শাহজাদা মাথার পাশ চেয়ারটায় বসে আছে। মায়ের দিকে তাকিয়ে বলল, এখন ওসব কথা থাক, ওকে একটু সামলে উঠতে দাও। তুই এখানে থাক, আমি বাসায় যাই। আজকে বিকালে রিলিজ দিবে, ডাক্তার বলেছে। শাহজাদাও চাইছিল ওর মা চলে যাক, রানীর সাথে একান্তে সময় কাটাবে। আলিয়া বেগম চলে যেতে রানী শাহজাদার হাত ধরে হু হু করে কেঁদে উঠল। শাহজাদা ওকে সান্ত্বনা দিয়ে বলে, এভাবে কেঁদো না, শরীর খারাপ হবে। তুমি বেঁচে এসো, এতেই আমি খুশি। বাচ্চাদের আমাদের তকদিরে ছিল না, সেই জন্য হয়তো অকালে ঝরে গেল। কিন্তু রানীর মন তা মানতে চাইছে না। মায়ের মন বলে কথা। তবে শাশুড়ি মায়ের ওপর ক্ষোভ হৃদয়ের অন্তঃপুরে জমা হতে থাকে। সেদিন বিকালে রানী হাসপাতাল থেকে বাসায় ফিরে আসে। শাশুড়ি আলিয়া বেগম তখনই শাহজাদাকে বলে, কাল থেকে তোমার দোকানে বসা হয়নি। ঝামেলা যখন মিটে গেছে, তখন এবার দোকানে গিয়ে বসো। শাহজাদা চাচাতো বোন রিমকিকে এক ফাঁকে রানীর কাছে থাকতে বলে দোকানে চলে যায়। শাহজাদা চলে যেতেই রিমকি এক ফাঁকে রানীর ঘরে চলে আসে। রানী তখন বিছানায় শুয়েছিল। রিমকি এসে খাটের পাশে রাখা চেয়ারটায় বসে পড়ল। এরপর রানীর দিকে তাকিয়ে বলে, কেমন আছো ভাবি? আছি একরকম, তোমার জন্য খারাপ লাগছে। এত সুন্দর চেহারাটা মলিন হয়ে গেছে। বড় মার যদিও একটু অমত ছিল, কিন্তু বড়দার পছন্দ আছে বলতে হবে। রানী মনে মনে ভাবে এই একটা সুযোগ। ও রিম্পিকে জিজ্ঞাসা করে, তোমার বড় মার নিজের পছন্দ ছিল? বড়দা তোমাকে কিছু বলেনি? না, মানে বলতে চেয়েছিল, কিন্তু আমার শোনার সময় হয়নি। দেখেছো তো, সংসারের নানা কাজে আমাকে ব্যস্ত থাকতে হয়। তা অবশ্যই ঠিক বলছো,
আসলে লিসা আপু বড় মার ছোট বোনের মেয়ে, বড়দার থেকে প্রায় 10 বছরের ছোট। বড়দা নিজের থেকে এত ছোট মেয়েকে বউ করে আনতে চায়নি। তারপরও বড় মা জোর করেছিল বলে ভাইয়া না জানিয়ে তোমাকে বিয়ে করে। রানী এখন বুঝলো কেন ওর শাশুড়ি মায়ের মাথা ব্যথা কারণ। যাই হোক, ম্যানেজ করে নিতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। রানীর মতিকে নিয়ে ভীষণ কৌতূহল হয়। সেই জন্য রিমকে বলে, মতিকে, তুমি কি আবেদ চাচার কথা বলছো? এ বাড়ির বাজার সদাই করে, তাছাড়া দারোয়ানের কাজও করে। আমি তার কথা বলছিলাম। বুঝেছি, ওনার ভালো নাম আবেদ সরকার, ডাক নাম মতি। আবেদ সরকার নামটা রানীর মাথায় কেমন যেন খোঁচা লাগে। সত্যিটা জানার জন্য রিমির কাছে রানী জানতে চায়, উনি কি এই পরিবারে কেউ হন? কেন বলো তো? আবেদ সরকার তার নাম, এ বাড়ির পদবি তো সরকার, সেই জন্য জিজ্ঞাসা করলাম। রিমকি এদিক ওদিক তাকিয়ে রানীর মুখের কাছে মুখটা এনে বলে, আমাদের ভাই হন মানে? বুঝলাম না। ওনার মাকে বড় বাবা ভালোবেসে বিয়ে করেছিলেন। ওনার মা চা বাগানের শ্রমিক ছিলেন। আমাদের জন্মের আগের কথা। ওনার মাকে বিয়ে করে এ বাড়িতে যখন নিয়ে আসেন তখন দাদি এই বিয়ে মেনে নেয়নি। এ বাড়িতে থাকার অধিকারও দিতে চায়নি। সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করবেন। তবে শর্ত দেওয়া হয় বড় বাবাকে, যদি বড় বাবা আরও দাদির পছন্দে বিয়ে করেন তাহলে এই বউকে দাদি মেনে নেবেন। অগত্যা কোনো উপায় না দেখে বড় বাবা দাদির এই প্রস্তাব মেনে নেন। তবে ওনার জন্মের কিছুদিন পরই সাপের কামড়ে ওনার মায়ের মৃত্যু হয়। তখন কি মা এ বাড়িতে বউ হয়ে এসেছেন। আম্মুর কাছে শুনেছি বড় মা আসার কিছুদিন পরই মতি চাচার জন্ম হয়। জন্মের বছর খানিকের মাথায় ওনার মা মারা যান। ওনাকে সাপে কাটলো কিভাবে সেটা আজও বিস্ময়। ওনার বালিশের তলায় সাপটা ছিল। তবে মতি চাচাকে এবারের ছেলের মর্যাদা সেভাবে দেওয়া হয়নি। এমনকি কারো কাছে ওনার পরিচয় দেওয়া হয় না। তাছাড়া ওনার মায়ের কাছে নাকি বিয়ের কোনো ডকুমেন্ট ছিল না। রানী মনে মনে ভীষণ ভয় পেয়ে যায়। এমন সময় কে যেন দরজা নক করছে। রিমকি চেয়ার থেকে উঠে গিয়ে দরজা খুলে দেখে আলিয়া বেগম দাঁড়িয়ে আছে। রিমকি দরজার একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। রিমকিকে দেখে খেসিয়ে উঠে বলে, কী রে, তোর পড়াশোনা নাই? সামনে পরীক্ষা, পড়াশোনা বাদ দিয়ে এইখানে আড্ডা মারা হচ্ছে তাই না? যা ঘরে গিয়ে পড়তে বস। রিমকি চলে যাবার রানীর অস্বস্তি শুরু হয়। এই মহিলা এখন কি বলবে কে জানে। আলিয়া বেগম রানীর পাশে চেয়ার নিয়ে বসে। এরপর গুরু গম্ভীর ভঙ্গিতে বলে, যে অঘটন তোমার জীবনে ঘটলো এর পুরো দায়ভার তোমার। কথাটা কি তুমি মানো? রানী স্থির দৃষ্টিতে আলিয়া বেগমের দিকে তাকায়। এরপর বলে, মা, আপনি কি জানেন জুসে কেউ কিছু মিশিয়েছে কিনা? মানে তুমি কি বলতে চাও কিছু মেশালে কারো কিছু হলো না, শুধু তোমার হলো? এটা কেমন কথা বললে তুমি? সবার তো আগে প্রেগনেন্ট ছিল না, কিন্তু তুমি তো বলেছিলে তুমি কনসিভ করেছো কি না জানো না। এমনকি শাহজাদাও জানে না। হঠাৎ আলিয়া বেগমের কি হলো রানী বুঝতে পারে না। আলিয়া বেগম চেয়ার থেকে উঠে রানীর মাথার কাছে দাঁড়ায়। ওর মুখের উপর ঝুঁকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ফেলে আসা দিনের কথা ভেবে কি লাভ? শুধু কষ্ট পেতে হয়। 2 দিন পরে ঢাকা থেকে তোমার ফুফু শাশুড়ি সুলতানার নবাব বাড়িতে আসবে। নিজেকে দ্রুত সুস্থ করে নাও। রানী আসলে মনে মনে চেয়েছিল কয়েকটা দিন নিজের বাবার বাড়িতে গিয়ে থাকবে। তারপরও সাহস করে আলিয়া বেগমকে বলে, মা, আমি কয়েকটা দিন আমার বাবার বাড়িতে গিয়ে থাকতে চেয়েছিলাম। ওরা না আসলে তোমাকে যেতে দিতাম, কিন্তু এখন তো সম্ভব নয়। আর একটা কথা, তোমার ফুপু কিন্তু কড়া মানুষ। তুমি তার সামনে আবার ব্যাপাস কিছু বুক করে বসো না। আর এটা তোমার ডাক্তারের ফাইল, টেবিলে রেখে গেলাম। আলিয়া বেগম ঘর থেকে চলে যাবার পর রানী বিছানা থেকে উঠে দাঁড়ায়।
টেবিল থেকে ফাইলটা নিয়ে রানী সেখানে চোখ বুলায়, কিন্তু রিপোর্ট দেখে ও চমকে ওঠে। এতে গোটা গোটা হরফের লেখা আছে ও আর কোনোদিন মা হতে পারবে না। নিজের চোখকে যেন ও বিশ্বাস করতে পারে না। এরপর ফাইলটা নিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে শাশুড়ি আলিয়া বেগমের ঘরে দরজায় নক করে। ভেতর থেকে উনি বলেন, এসো রানী। রানী ঘরে ঢুকে ফাইলটা ওনার সামনে মেলে ধরে বলে, মা, আপনি দেখছেন এতে কি লেখা রয়েছে? দেখেছি। বলতে পারো এটা তোমার ভুলের খেসারত। রানী মেজের উপর ধপাস করে বসে পড়ে। এভাবে আমার জীবনটা আপনি নষ্ট করে দিলেন কেন মা? আমি আপনার কি ক্ষতি করেছি? আরে কি মুশকিল, আমি কিভাবে তোমার জীবন নষ্ট করলাম? বরং তোমার আরও সাবধান হওয়া উচিত ছিল। সমস্যা নেই, শাহজাদাকে আবার বিয়ে দিবে। ওই ঘরের সন্তানেরা তোমাকে মা বলে ডাকবে। রানী আর্তনাদ করে বলে, মা, আমার এই মানসিক অবস্থায় আপনি এ কথা কীভাবে বললেন? ও মা, বংশ রক্ষা করতে হবে না? রানী এবার কঠিন স্বরে বলে, আপনার তো আরও দুটো ছেলে রয়েছে, তাদের দিয়ে বংশ রক্ষা করবেন। আমি সতীন আনব না। ঠিক আছে, সময় কথা বলবে। এখন তুমি যেতে পারো। রানী ঘর থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসে। বিছানার ওপর হয়ে শুয়ে কাঁদতে থাকে আর মনে মনে বলে, এই তার নসিবে লেখা ছিল, কিন্তু এত সহজেও হার মেনে নিবে না। সন্ধ্যা গড়িয়ে রাত্রি ঘনিয়ে এলো। রানী বিছানা থেকে উঠল না, এমনকি শাহজাদার ফোনেও রিসিভ করলো না। ফোনটা বেজে বেজে একসময় থেমে গেল। আজ শাহজাদা একটু আগে, মানে রাত 10টায় বাসায় ফিরে আসে। রুমে ঢুকে রানীকে এভাবে শুয়ে থাকতে দেখে ওর মাথার পাশে বসে। আস্তে আস্তে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। অমনি রানীর ঘুম ভেঙে যায়। সাথে সাথে শাহজাদার কোলে মাথা রেখে ডুগরে কেঁদে ওঠে। প্রথমত রানীকে এভাবে কাঁদতে দেখে শাহজাদা থতমত খেয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? আম্মুকে কিছু বলেছে? কিন্তু রানী এসব কথায় কান না দিয়ে অবিরাম কাঁদতে থাকে। শাহজাদা ওকে আদর স্বরে বলে, কি হয়েছে বলো না আমায়, কেন কাঁদছো তুমি? শাহজাদা, আমি কখনো মা হতে পারবো না, এমনটা আমার সাথে কেন হলো বলতে পারো? রানীর কথা শুনে শাহজাদা কিছুক্ষণ নীরব হয়ে থাকে। নিজেকে সামলে নিয়ে বলে, সন্তান না হলে সমস্যা নাই, শুধু তুমি সারা জীবন আমার সাথে থাকলেই চলবে, আমার আর কিছু দরকার নেই। রানী শাহজাদার কথা বিশ্বাস করে কিছুদিনের মধ্যেই নিজেকে সামলে নেয়। আলিয়া বেগমও আপাতত নীরব থাকে, কারণ রূপালীর একটা বিয়ের প্রস্তাব এসেছে। সে কারণেই উনিও পারিবারিক অশান্তি চান না। তাছাড়া সপ্তাহখানিকের মধ্যে নিজের একমাত্র ননদ গুলবাহার আর 2 ছেলে নবাব আর সুলতান আসবে। সংসারে রান্নার কাজও বেড়ে যাবে। সুতরাং এই মুহূর্তে আলিয়া বেগম চান না রানীর সাথে কোনো ঝামেলা হোক। আজ সন্ধ্যায় রানীর ফুফু শাশুড়ি বদরুন্নেসা বেগম আসছেন। সকালে আলিয়া বেগম তার শয়ন কক্ষে রানীকে ডেকে পাঠালেন। রানী দরজার সামনে দাঁড়াতেই আলিয়া বেগম বললেন, ভেতরে আসো। রানী ভেতরে যাওয়ার সাথে সাথে আলিয়া বেগম তার পাশে রানীকে বসতে বললেন। বিয়ের 3 মাসের মধ্যে এই প্রথম আলিয়া বেগম তার পাশে রানীকে বসতে বলেন। রানী তারপরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবে, ও কি ভুল শুনল? আলিয়া বেগম রানীর দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দিয়ে বললেন, কানে যে কম শোনো এটা তো জানা ছিল না। রানী আলতো করে ওনার পাশে বসে বলল, আমাকে কেন ডেকেছেন? তোমার ফুফু শাশুড়ি আজ সন্ধ্যায় এয়ারে করে আসছেন, সাথে তোমার 2 দেবরও আসছে। তোমার ফুফু শাশুড়ি খুব কড়া মানুষ, মাথার কাপড় যেন পরে না, আর শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পরতে পারবে না, আর তরকারিতে ঝাল মশলা কম দিবে, বাসি কাপড়ে রান্নাঘরে ঢুকবে না, খুব ভোরে গোসল করে তারপর রান্নাঘর ঢুকবে। এক বেলার তরকারি উনি আরেক বেলায় খান না, আর বুঝান 1000 বার বললেও ওনার সাথে খেতে বসবে না। সন্ধ্যার আগে ছাদ থেকে কাপড়গুলো তুলে ফেলবে, আর নবাব ও সুলতানের সাথে অযথা গল্প
হাসি ঠাট্টা করবে না। দেবরের সাথে হাসি ঠাট্টা করলে লোকে মন্দ বলবে, তাছাড়া শব্দ করে হাসবে না। এই পর্যন্ত বলে আলিয়া বেগম চুপ হয়ে গেলেন। রানী খাট থেকে উঠে দাঁড়িয়ে বলল, আর কিছু বলার বাকি আছে আম্মা? আলিয়া বেগম রানীর আপাদমস্তক পর্যবেক্ষণ করলো, কারণ রানী কথাতে একটু জাজ ছিল। তবে রানী মনে মনে প্রচণ্ড বিরক্ত হলেও বাইরে তা প্রকাশ করলো না। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে রানীর দিকে তাকিয়ে বলেন, এবার তুমি যেতে পারো। রান্নার আইটেম কী কী হবে তা তো বললেন না। ও তোমার চাচিকে বলা আছে। রানীর শাশুড়ির রুম থেকে বের হয়ে মনে মনে খুব ঘাবড়ে যায়। মনটাও একটু খারাপ হয়। বাবা মা আর দুই ভাইয়ের কথা খুব মনে পড়ছে। ভেবেছিল বাপের বাড়িতে গিয়ে দুদিন থাকবে, কিন্তু ফুফু শাশুড়ি যতদিন থাকবে ততদিন তো এ বাড়ি থেকে বের হতে পারবে না। তারপরও শাহজাদকে একবার বলে 1 ঘন্টার জন্য নিজের বাবার বাড়িতে যাওয়ার চেষ্টা করবে। তাছাড়া শাহজাদও তো বিয়ের পর থেকে ও বাড়িতে যায় নাই। জামাই হিসাবে শাহজাদও তো একটা দায়িত্ব আছে। নিজের শ্বশুর শাশুড়ির খোঁজ নেওয়া উচিত। মেয়ে বলে শুধু ও পালন করলে তো হবে না। পুরুষ হিসাবে শাহজাদারও কিছু দায়িত্ব কর্তব্য আছে। আজ রাতে শাহজাদ সাথে এই বিষয়ে একটু কথা বলে নেবে। রান্নাঘরে গিয়ে দেখে আকলিমা পাঁচমিশালি চুনো মাছ কুটছে। ওদিকে আসমা বেগম সরষে বাটছে। চাচি শাশুড়ি শেফালি বেগম পেঁয়াজ মিহি করে কাটছেন। রানীর দিকে তাকিয়ে বলেন, বুবু আজ তোমাকে সব রান্না রাঁধতে বলেছে। এখনই দুচুলাই দুটো চাপিয়ে দাও। এরপর আকলিমার দিকে তাকিয়ে বলেন, কি রে, তোর মাছ কুটা শেষ হলো? মাছ কুটতে গিয়ে জোয়ান থেকে বুড়ি হয়ে যাস না। আসমার সর্ষে বাটা শেষ হওয়ার সাথে সাথে মুরগিগুলো কুটতে শুরু করলো। মাছগুলো ধোয়া শেষ হলে রানী চুলায় চাপিয়ে দিল। এক চুলায় চুনো মাছের চচ্চড়ি আর আর এক চুলোয় সরিষা ইলিশ চাপিয়ে দিল। 4 জনে মিলে হাত লাগিয়ে রান্নাগুলো দ্রুত শেষ করলো। এর মাঝে বিকেল গড়িয়ে চুপ করে সন্ধ্যা নামলো। গেটের বাইরে একটা গাড়ি থামার শব্দ হলো। আলিয়া বেগম রান্নাঘরে দৌড়ে এসে রানীকে বলেন, লেবুর শরবত বানিয়ে রেখেছো? তোমার ফুফু মনে হয় চলে এসেছে। যা যা বলেছি সব মনে আছে তো? তো সবার আগে পায়ের হাত দিয়ে সালাম করবে। এর মাঝে নবাব সুলতান আর ওদের ফুফু বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বদরুন্নেসা হাত দিয়ে বলেন, আলিয়া, তোমার বৌমা কোথায়? ওর চাঁদ মুখটা দেখি। রানী গুটি গুটি পায়ে সামনে এগিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে যখনই সালাম করতে যাবে, অমনি উনি রানীকে বুকে জড়িয়ে নিয়ে বলেন, কখনো কারো পায়ে হাত দিয়ে সালাম করবে না, মুখে সালাম দিবে। এই কথা বলে রানীকে বুকে জড়িয়ে নেন। ওনার এই আচরণে রানী খুবই অবাক হয়। এরপর নিজের হাত থেকে সোনা চুড়ি খুলে রানীর 2 হাতে পরিয়ে দেন। ওর মুখের দিকে তাকিয়ে আলিয়া বেগমকে বলেন, তোমার বৌমা ভারী সুন্দর দেখতে। এরপর নবাব আর সুলতানের দিকে তাকিয়ে বলেন, নয়া ভাবিকে সালাম দাও। সাথে সাথে নবাব আর সুলতান রানীকে সালাম দেয়। রানী আস্তে করে সালামের উত্তর দিয়ে মাথার ঘোমটাটা টেনে নেয়। সালাম দিয়ে ওরাও সাথে সাথে নিজেদের ঘরে চলে যায়। তখন বদরুন্নেসা রানীর দিকে তাকিয়ে বলেন, আমার সামনে এত লম্বা ঘোমটা তোমায় দিতে হবে না। রানী ওনার কথাগুলো শুনছে আর মনে মনে অবাক হতে থাকে। শাশুড়ি মা যা বলেছেন অথচ ঘটছে সবই উল্টো। যাক, এরকম হলে তো ভালোই হবে। শাশুড়ি মায়ের কথাগুলো শুনে রানী মনে মনে ঘাবড়ে গিয়েছিল। আলিয়া বেগম ননদের হাত ধরে বলেন, বোঝান আগে ঘরে এসে বসুন। এতটা পথ জার্নি করে এসেছেন, একটু বিশ্রাম নেন। এরপর রানীর দিকে তাকিয়ে বলেন, ফুফুর উপহার নিয়ে তো চলবে না, তার সাথে কিছু সেবা যত্ন তোমার করতে হবে। শরবতগুলো নিয়ে এসো।
বদরুন্নেসা সাথে সাথে আলিয়া বেগমকে বলেন, নতুন বউ এখনই এত চাপ দিও না। রিমকি আর রূপালী কোথায়? ওরা কোচিংয়ে গিয়েছে। শেফালি বেগম বলেন, ওরা কি একা ফিরবে নাকি কেউ আনতে গিয়েছে? মতি আনতে গিয়েছে। আলিয়া বেগম বলেন। রানী টেতে করে শরবত নিয়ে এসে ফুপু শাশুড়ির হাতে এক গ্লাস তুলে দিলেন। আলিয়া বেগম রানীর দিকে তাকিয়ে বলেন, নবাব আর সুলতানের ঘরে শরবতগুলো দিয়ে এসো। বদরুন্নেসা আলিয়ার দিকে তাকিয়ে বলেন, শরবতগুলো তোমার বাড়ির অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ওদের ঘরে পাঠিয়ে দাও। এরপর রানীর দিকে তাকিয়ে বলেন, কাল থেকে তুমি শাড়ি পরবে না, কখনো পায়ে বেঁধে পড়ে যাবে না, তার কোনো ঠিক আছে? সাথে সাথে আলিয়া বেগম বললেন, বুঝান, এ আপনি কি বলছেন? নতুন বউ শাড়ি পরে অভ্যাস করুক। বউ মানুষ শাড়ি না পরলে দেখতে ভালো দেখায় না। রানীর দিনগুলো বেশ সুন্দর কাটছে। ফুফু শাশুড়ি বদরুন্নেসা বেগম আসার আগে ভেবেছিল সামনে মনে হয় আরও খারাপ দিন আসতে চলেছে। বিশেষ করে ওর শাশুড়ি আলিয়া বেগম সেরকমই ধারণা দিয়েছিলেন, কিন্তু বাস্তবতা একদম ভিন্ন। আজ দুপুরে খাওয়ার পর সবাই বিশ্রামে আছে। রানীও নিজের ঘরে শুয়ে আছে। হঠাৎ দরজায় কে যেন নক করছে। রানী উঠে গিয়ে দরজা খুলে দেখে রিমকি দাঁড়িয়ে আছে। রানী ওর দিকে তাকিয়ে বলে, কিছু বলবে? নবাব আর সুলতান ভাই তোমাকে লুডো খেতে ছাদে ডেকেছে। রানী আর অমত করেনি। আসলে রুমে শুয়ে থাকতে ভালো লাগছে না, সে কারণে রিমকির সাথে ছাদে গিয়ে ওদের সাথে লুডো খেলতে বসেছে। রিমকি আর নবাব একদল, অপরদিকে সুলতান আর রানী এক দলে খেলছে। খেলা নিয়ে রানী খুব জোশ মুহূর্তেই আছে। এমন সময় ওর শাশুড়ি আলিয়া বেগম ছাদে এসে বলেন, কি ব্যাপার বড় বৌমা, তোমার কি ওদের সাথে এভাবে লুডো খেলা শোভা পায়? সুলতান একটু রেগে গিয়ে ওর মাকে বলে, খেললে সমস্যা কোথায়? তুমি এসে আমাদের খেলাটা দিলে নষ্ট করে। আলিয়া বেগম রেগে গিয়ে বলেন, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। এটা ঢাকা শহর নয় যে সাবালক নারী পুরুষ একসাথে বসে হিহি হাহা করবে। লোকে দেখলে নানা জনে নানা কথা বলবে, সবচেয়ে বেশি বলবে তোমার ভাবির চরিত্র নিয়ে। সুতরাং এভাবে তোমাদের সাথে ওর হাসাহাসি করা উচিত নয়। সুলতান রাগ করে লুডো কোট উল্টে দিয়ে চলে যায়। এমন সময় সাদে বদরুন্নেসা বেগম এসে বলেন, কি হয়েছে আলিয়া, বাড়িটা মাথায় তুলেছো কেন? বাড়ি কোথায় মাথায় তুললাম, ঘরের নিয়ম কানুন যেন ঠিক থাকে সে কথাই রানীকে বলছিলাম। সুলতান রাগ করে চলে গেল কেন সেটা আপনি তাকেই জিজ্ঞাসা করুন। এই কথা বলে আলিয়া বেগম নিচে চলে যায়। রানীও নিচে চলে আসে। খুব অপমান বোধ হয়। বিয়ের পর এই প্রথম সুলতান আর নবাবের সাথে ওর দেখা হয়ে। সব দেবর হলেও রানী ওদেরকে ভাইয়ের মতো মনে করে। ওরাও খুব ভদ্র। রানীর সাথে দুষ্টুমি করেও কোনো ফাউল কথা বলেনি। তাছাড়া দুদিন পর ওরা তো চলে যাবে। সে আবার হইতেই ঈদের সময় আসবে। রানীর নিজের জন্য যত না খারাপ লাগছে, তার থেকে নবাব আর সুলতানের জন্য বেশি খারাপ লাগছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, একটু পরেই মাগরিবের আজান দিবে। রানী ঘরে এসে নামাজ পড়ে নেয়। এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে ওর মা ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ওর মা বলে, কিরে কেমন আছিস? বিয়ের পর বাপের বাড়ির নামটাও মনে হয় ভুলে গিয়েছিস। সাথে সাথে ফোন দিয়েও একটু খোঁজ খবর করিস না। শুনলাম তুই নাকি এর মাঝে একদিন হাসপাতালে ভর্তি হয়েছিলি। তোমাকে কে বলেছে? শাহজাদা বলেছে। আমাদের একটু জানালে কি ক্ষতি হতো? মা, তুমি তো জানো আমার শাশুড়ি এই বিয়েতে একটু আপত্তি ছিল, সে কারণে ওসব কথা আলমারিতে তুলে রেখে দে। তার বাউন্ডুলে ছেলের জন্য মেয়ে কোথায় পেত? আমরাই কি রাজি হতাম? নেহাতে আমাদের আর্থিক অবস্থাটা ভালো নয় বলে রাজি হয়েছি। আমার কথা শোন, এবার একটু ঘুরে দাঁড়া। এভাবে শুয়ে গেলে সারা জীবন যন্ত্রণা সহ্য করতে হবে। এমন সময় রিমকি ওর রুমে এসে বলে, বড় মা তোমাকে ডেকেছেন। রানীর সাথে সাথে ওর মাকে বলে, মা আমি তোমাকে কিছুক্ষণ পরে ফোন করছি। রানীর মা রেগে গিয়ে বলে, আমি জানি তোর ফোন করার সময় হবে না। তোর বাবা তোদের দেখতে চেয়েছেন, সময় করে একদিন চলে আয়। ঠিক আছে মা,
ফোন রাখছি। রানী দ্রুত রান্নাঘরে চলে যায়, সবাইকে চা নাস্তা দিয়ে রাতের খাবারের আয়োজন করে। মনে মনে ভাবে শাহজাদাকে বাবার বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলবে। শাহজাদার এখন নতুন সমস্যা শুরু হয়েছে, অতিমাত্রায় মাতৃত্বভক্ত। মাঝে মাঝে রানীর খুব বিরক্ত লাগে। কোনো কথা বললেই বলে মাকে জিজ্ঞাসা করি। রানী আপত্তি জানালে বলে আমাদের বিয়েটা তো আম্মু মেনে নিয়েছে, সে কারণে উনি বেশি মাত্রায় মাতৃভক্ত হয়েছেন। রানীর প্রচণ্ড বিরক্ত লাগে। রাতে খাওয়ার পরে নিজের রুমে রানী চলে আসে। শাহজাদা বিছানায় শুয়ে তখন মোবাইলে কল করছিল। রানী এসে শাহজাদার পাশে বসে নিজের শাড়ির আঁচলটা খুঁটতে থাকে। সেদিকে তাকিয়ে শাহজাদা বলে, মহারানী কিছু বলবেন? রানী ওর দিকে তাকিয়ে আবার নিজের আঁচল খুঁটে বলে, মহারানী না সাই, সারাদিন দোকানে থাকো আর রাতে এসে বোঝ বোঝ করে ঘুমাও, আমার কোনো খবর রাখো? শাহজাদা মুচকি হেসে বলে, এই যে এখন আমার মহারানীর খোঁজ নিচ্ছি। কি চাই আপনার মহারানী? রানীও সাথে সাথে বলে, আমি একটু বাবা মায়ের কাছে যেতে চাই। ঠিক আছে, আমি আম্মুর কাছ থেকে অনুমতি নিয়ে নেই, তারপর দুজন মিলে যাব। সাথে সাথে রানীর মুখটা শুকিয়ে যায়। ও যতটুকু জানে এই মুহূর্তে ওর শাশুড়ি বা অনুমতি দিবেন না। রানী ইতি উতি করে বলেছিলাম কি বাইরে ঘুরতে যাবার কথা বলে ঘণ্টাখানিকের জন্য ও বাড়ি গেলে হতো না? শুধু শুধু মাকে জানানোর দরকার কি? দরকার আছে। বিয়েটা যেহেতু আমি নিজে পছন্দ করেছি, তাই এখন আমি আর মায়ের অবাধ্য হতে চাই না। পরে যদি আম্মু কখনো জেনে ফেলে তাহলে মনে খুব কষ্ট পাবেন। রানীর মনটা খুব খারাপ হয়ে গেল। শাহজাদা রুম থেকে বের হয়ে যায়। মনে মনে ভাবে, আসলেই বিয়ের পর রানীকে নিয়ে শ্বশুরবাড়িতে যায়নি, বিষয়টা খুব ভালো দেখাচ্ছে না। ফুপুর সামনে মায়ের কাছ থেকে এই সুযোগে অনুমতি যদি নেওয়া যায় তাহলে আমসালা দুটোই হাতের মধ্যে থেকে যাবে। মায়ের রুমের দরজার কাছে গিয়ে শাহজাদা নক করে। সাথে সাথে আলিয়া বেগম বলেন, ভেতরে আয়। শাহজাদা রুমে ঢুকে খাটের উপর আসেন গিয়ে বসে। ফুপুর দিকে তাকিয়ে বলে, ফুপু, কদিন পর ভাইপোদের দেখতে আসলে বলতো। বদরুন্নেসা সাথে সাথে বলে, আমি তো তাও দেখতে আসলাম, কিন্তু তুই তো ঢাকায় গিয়ে একবার খোঁজ নিস না। শাহজাদা লাজুক হেসে বলে, না মানে নবাব আর সুলতানের কাছে তোমার খবর পাই, সে কারণে কাজে ব্যস্ত থাকি, বলে যাওয়া হয় না। মা আর ফুপুর দিকে তাকিয়ে বলে, আপনাদের শরীর ভালো আছে? আলিয়া বেগম নিজের ছেলেকে খুব ভালো করে চেনেন, বিশেষ করে তার বড় ছেলেটাকে উনি খুব ভালো বোঝেন। সে কারণেই ছেলের দিকে তাকিয়ে বলেন, তুই কি কিছু বলতে এসেছিস? মানে সেরকম কিছু নয়, আসলে রানী ও বাবাকে দেখতে ও বাড়িতে যেতে চাইছে। তোকে কেন যেতে হবে? ও বাবা আসতে পারে না? মেয়েকে দেখার জন্য ওনাকে আবার দাওয়াত করতে হবে। বদরুন্নেসা মা ছেলের কথোপকথনে শুনে বলেন, আলিয়া, আমি বলি কি, এসব ঝামেলা মিটিয়ে ফেলো। যত দ্রুত মিটিয়ে ফেলবে ততই তোমার সংসারের জন্য মঙ্গল হবে। আপা, আমার ছেলে বিয়ে এভাবে হোক এরা আমি কখনোই চাইনি। আমার তো কষ্ট হয়, ঝামেলা করতে চাইনি বলে ওদের বিয়েটা আমি কোনো ঝামেলা ছাড়াই মেনে নিয়েছি। যাই হোক, তুমি এবার রানীর বাবা মাকে দাওয়াত করে ঝামেলাটা মিটিয়ে ফেলো। আলিয়া বেগম তার বড় ননদের কথা ফেলতে পারেন না। মনে মনে ছেলের উপর প্রচণ্ড বিরক্ত হন, কিন্তু বাইরে থেকে কাউকে বুঝতে দেন না। সে কারণে শাহজাদাকে বলে, ঠিক আছে, আমার কাছে আপার কথার গুরুত্ব অনেক। তুমি তোমার শ্বশুর শাশুড়িকে দাওয়াত দাও, তবে কোনো ঝামেলা যেন না হয়। শাহজাদা ফুপুর দিকে তাকিয়ে মুচকি হাসে। আসলে শাহজাদা ওর ফুপুকে সব আগেই জানিয়েছিল, কারণ রানীর শুকনো মুখ দেখতে ওর ভালো লাগে না। ওদিকে শ্বশুর শাশুড়ি ফোন দিয়ে নিজের মেয়েকে দেখতে চায়। যাক, আপাতত এটা ভেবে ওর ভালো লাগছে, শ্বশুর বাড়ির সাথে সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে। রানী এই খবরটা জানতে পেরে মনে মনে ভীষণ খুশি। শাশুড়ি মায়ের খারাপ আচরণগুলো এই মুহূর্তে আর মনে রাখতে চায় না। আগামীকাল শুক্রবার ওর বাবা মা ভাইকে 3 মাস পর দেখতে পাচ্ছে। এটা ভাবতেই ওর শরীর ভালো লাগা ছড়িয়ে পড়ছে। এমন সময় ওর দরজার কে যেন নক করছে।
রানী বিছানা থেকে উঠে দরজা খুলে দেখে ওর শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন। রানী চমকে উঠে বলে, মা, আমাকে ডাকলেই তো পারতেন, আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? আলিয়া বেগম ঘরে এসে খাটের উপর বসে রানীকে বলে, দরজাটা ভিজিয়ে দাও, তোমার সাথে জরুরি কথা আছে। তোমার ফুফুর সামনে সব কথা বলতে চাই না। আপাতত আমার রুমেই সারাক্ষণ থাকেন। দেখো মা, হাজারো হোক তুমি তো আমার ছেলের বউ। তোমার ভালো হওয়ার মানে আমার ছেলের ভালো হওয়া। ডাক্তার যদিও বলেছে তোমার সন্তান হবে না, কিন্তু আমি সে কথা বিশ্বাস করি না। আমি নামাজে বসে আল্লাহ পাকের কাছে তোমাদের একটা সন্তানের জন্য দোয়া করি। তাছাড়া কথা বলে নিজের শাড়ির আঁচলের ভাঁজ থেকে একটা তাবিজ বের করে রানীর হাতে দিয়ে বলে, এটা কোমরে বেঁধে রাখো। রানী তাবিজটা হাতে নিয়ে শাশুড়ির মুখের দিকে একবার তাকায়, একবার তাবিজের দিকে তাকায়। গল্প উত্তরাধিকারিণী। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।